নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কেসিআর কন্যা কবিতা রাও দিল্লিতে আবগারি দুর্নীতির মামলায় তাকে অনেকবারই তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো কোয়ার্সিভ অ্যাকশন ইডি নিতে পারবে না, কিন্তু তার মধ্যেই শুনানির তারিখ ছিল আর কয়েকদিন বাদে। কিন্তু তার আগেই কেসিআর কন্যাকে হায়দ্রাবাদে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে গেল ইডি। শনিবার একেবারে ভোর ভোর নাগাদ প্রবর্তন ভবনে পৌঁছেছেন কবিতা রাও। 15 মার্চ হায়দ্রাবাদে অদূরে প্রধানমন্ত্রীর রোড শো ছিল, আর ঠিক সেই দিনেই কেসিআর কন্যার ইডির হাতে গ্রেপ্তারি রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। একে বিধানসভা নির্বাচনের পর কেসিআর এর সময়টা ভালো যাচ্ছে না। কোমরের হাড় ভেঙে তিনি শয্যাশায়ী। তার দল কংগ্রেসের হাতে পর্যুদস্ত হয়েছে। গোদের উপর বিস্ফোরার মতো তার কন্যাকে গ্রেপ্তার করল ইডি। যদিও তার কন্যা কবিতা রাওকে এবার নিজামাবাদ থেকে দলীয় টিকিট দেননি কেসিআর। 2014 সালে নিজামাবাদ কেন্দ্র থেকে কবিতা কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে লোকসভায় যান। 19-এ হেরে যান বিজেপির কাছে, তারপরে বিধান পরিষদের সদস্য হন। কিন্তু এবার তাকে মনোনয়নই দেননি তার বাবা কেসিআর। তাহলে কেসিআর কন্যা গ্রেপ্তার হতে পারেন। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আদালতে গিয়ে জামিন নিয়েছেন। তাকে বোধহয় 10 বার ইডি তলব করেছে, নানা অজুহাতে তিনি যাননি। তারই মন্ত্রী উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া 2 বছর হয়ে গেল এখন জেলে। কিন্তু এ রাজ্যের প্রভাবশালীরা এখনো কিভাবে কেন্দ্রীয় এজেন্সির আওতা থেকে পালিয়ে বাঁচছেন। আমি পালিয়ে বাঁচছেনটা সচেতনভাবে বললাম, কারণ নানা টালবাহানা করে আদালতের দ্বারস্থ হয়ে রক্ষা কবচ নিয়ে এ বেঞ্চ পছন্দ নয়, ও বেঞ্চ পছন্দ নয়, ওই বিচারপতির এজলাসে মামলা থাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি বলে তারা সময় কিনেছেন। তাতে কিছুটা তারা সফল। কিন্তু বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, প্রভাবশালীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে। হয়তো কিছু মিসিং লিঙ্ক আছে, সেগুলো জোগাড় করার চেষ্টা হচ্ছে। নিয়োগ দুর্নীতির যা মাপ, সেটা চোখ কপালে তোলার মতো। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে বলেছেন, লিখিত পর্যবেক্ষণ। 24 এপ্রিল আবার শুনানি হবে। লিপস অ্যান্ড বাউন্সের অধিকর্তা সহ কর্মচারীদের সম্পত্তি এত বাড়ল কেন জানতে চেয়েছেন। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে কেন, সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং সময় বেঁধে দিয়ে তদন্ত শেষ করতে বলেছেন। এবং কি বলেছেন, যে এখান থেকেও দুর্নীতির টাকা ভিন রাজ্যে গেছে। ইডির আইনজীবী কি বলেছেন, যে মৌচাকের গোলক ধরা, মানে একটা দুর্নীতির তদন্ত করতে গেলে আর একটা দুর্নীতির সামনে চলে আসছে, সেটার জট কাটাতে গেলে আর একটা দুর্নীতির কথা সামনে চলে আসছে। মানে একটার সঙ্গে একটা হচ্ছে কার্যত ইন্টারলিঙ্কড। তো সেই জন্যই তদন্ত প্রক্রিয়ায় সময় লাগছে। তবে এজেন্সি অনেক নথি, প্রমাণ, তথ্য জোগাড় করেছে, কিন্তু কিছু মিসিং লিঙ্ক এখনো আছে। তাহলে কবিতা রাওয়ের এইভাবে গ্রেপ্তারি এ রাজ্যের শাসক দলের মেরুদণ্ড দিয়ে ভয়ের হিমস্রোত বইয়ে দিচ্ছে। তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আরে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার মানে এই নয় তো তদন্তের উপরে স্থগিতাদেশ। তদন্তের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। তাই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই কোনো
অভিযান করতে পারবে না এরকম কোনো কথা নয়। তারা পারবে, করবে কি করবে না সেটা পরের কথা। কিন্তু কবিতা রাওয়ের হায়দ্রাবাদের বাসভবনে গিয়ে তাকে যেভাবে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইঙ্গিতটা কিন্তু খুব স্পষ্ট। এ রাজ্যের প্রভাবশালীদের দরজায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি। তাই আতঙ্কের প্রহর গোনা শুরু হলো। আতঙ্কের প্রহর অনেকদিন ধরেই গুনছে, কিন্তু এখন সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। একে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে, একের পর এক বিস্ফোরক তথ্য নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই জমা দিচ্ছে। আদালত মুখবন্ধ খামে বিচারপতি নিজের কাছে রেখে দিচ্ছেন, কাউকেই দেননি। বলেছেন যে দ্রুত করুন, চার্জশিট পেশ করুন। এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলেন, চার্জশিট পেশ না করলে তো সবই মাঠে মারা যাবে। অর্থাৎ এত কষ্ট করে প্রমাণ জোগাড় হয়েছে, মানে অনেক প্রমাণ জোগাড় হয়েছে, সত্যের খাতিরে এটা মেনে নিতে হয়, আরো কিছু মিসিং লিঙ্ক আছে। তাহলে যারা সেটিং তত্ত্বের কি বলবো পুরোধা, তারা যতই বলুক যে এ রাজ্যের প্রভাবশালীদের টিকিট ছোঁবে না কেন্দ্রীয় এজেন্সি, তারা ভুল ব্যাখ্যা করছে নিজেদের রাজনৈতিক স্বার্থে। এ রাজ্যের প্রভাবশালীরাও অপরাধ করে থাকলে শাস্তি পাবেন, সময় লাগছে, কিন্তু এখন গুটিয়েছে। আমার সঙ্গে একজন বিশিষ্ট আইনজীবীর কথা হচ্ছিল, তিনি বললেন যে নবম, দশম, একাদশ, দ্বাদশের যে সমস্ত তথ্য প্রমাণ আছে দুর্নীতির, তাহলে 10,000, 11,000-এর কাছাকাছি নিয়োগ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ কি ছিল? হয় পুরো প্যানেলই বাতিল হয়ে যাবে, নয় আংশিক বাতিল করতে হবে যদি দুর্নীতি প্রমাণিত হয়। প্যান্ডোরার বাক্স খুলে যাবে, কোনো সন্দেহ নেই তাতে, এবং একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্কড। নিয়োগের সঙ্গে মানে শিক্ষক অশিক্ষক, নবম, দশম, একাদশ, দ্বাদশের সঙ্গে দেখবেন না তো প্রাইমারিতে নিয়োগ দুর্নীতিযুক্ত, সেখান থেকে আপনি যদি খোঁজ নেন তখন গিয়ে দেখবেন পুরো নিয়োগ দুর্নীতিযুক্ত। আবার হয়তো দেখবেন যে চালচোর বালু এর মধ্যে রয়েছে। বালুর কন্যা যিনি এখন কিসে একটা সচিব যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বহাল তবিয়াতে আছেন, যিনি টিউশন করে 3 কোটি টাকা পেয়েছিলেন, সব রত্ন সাজিয়ে রেখেছেন 13 তলা 14 তলা। বলা হয়নি যে এত অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি স্টেপ ডাউন করুন। বহাল তবিয়াতে রয়েছেন, পদ আলো করে অলঙ্কৃত করে শাহজাহানকে সমাজসেবী বলেছিলেন। আসলে সমাজসেবী কাকে বলে এই শিক্ষা এরা বোধহয় পাননি কোনোদিন, তাই শাহজাহানকে দেখে সমাজসেবী মনে হয়। আর তারপরে একের পর এক ওপিনিয়ন পোল বিভিন্ন চ্যানেলের, একটা চ্যানেলকেও আমি দেখলাম না বা কোনো সংস্থাকে দেখলাম না যারা তৃণমূল ভালো করবে এই কথাটা বলেছে। সে আপনি মুড অফ দ্য নেশন বলুন, এবিপি ভোটার বলুন, নিউজ 18 বলুন, একটা দক্ষিণের সংস্থা বলুন, এক বাক্যে সবাই বলেছে যে বিজেপি আগের থেকে ফল ভালো করবে, এবং শতাংশের বিচারে সবাই বলেছেন বিজেপির প্রাপ্ত ভোটের হার 40% উপরে থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আর তৃণমূলের প্রাপ্ত ভোটের হার কেউ বলেছেন 29%, কেউ বলেছেন 41%, কিন্তু বিজেপির প্রাপ্ত ভোটের হার 40%-এর নিচে কেউ নামাতে পারেনি। অর্থাৎ সমস্ত কিছুর প্রভাব যে নির্বাচনে পড়বে সেটা বিভিন্ন সমীক্ষক সংস্থা এবং তাদের করা এক্সিট পোলের, এই মাপ করবেন ওপিনিয়ন পোলের যে রিপোর্ট তাদের স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝছেন না তা তো নয়। এক প্রবীণ ফটোগ্রাফার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ, তিনি একজনকে ফোন করেছিলেন, তিনিও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কিন্তু তিনি সবসময় এখানে থাকেন না। দীর্ঘদিন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, এবং সেটা ব্যক্তিগত স্তরে, তিনি রাজনীতি করেন না। সমর্থক হতে পারেন তৃণমূলের, কিন্তু রাজনীতি সক্রিয়ভাবে করেন না। ভোটের সময় কিছু হয়তো স্বেচ্ছাশ্রম দেন। তো সেই ভদ্রলোক
যে ভদ্রলোকের কথা বললাম, যিনি স্বেচ্ছাশ্রম দেয়, তাকে ফোন করে বলেছেন, আরে নবান্ন তো একদম শোরগোল পড়ে গেছে এই সমস্ত ওপিনিয়ন পোলের দেখে। অনেকে ধরেই নিয়েছেন যে বিদায় ঘন্টা বেজে গেছে। অনেক অনুপ্রাণিত গৃহপালিত অফিসার ভয় পাচ্ছেন পরিবর্তন হলে যে সুখে কাটিয়েছিলেন সেক্রেটারিয়েটে কলকাতার আশেপাশে, সেই সুখের দিন আর বেশি থাকবে না, হয়তো দূরতম প্রান্তে পোস্টিং হয়ে যেতে হবে। এইসব নিয়ে ব্যাপক গুঞ্জন আলোচনা চলছে। তবে এটা ঠিক, বিজেপি যদি 24-25টা আসন পায়, তৃণমূলকে আর গোছাবার সুযোগ তারা দেবে না। এই বলেছিলাম অভ্যন্তরীণ বহিরাগত, দু প্রকার কারণে তৃণমূলের পতন হবে। অভ্যন্তরীণ কারণ তো আপনারা জানেন, লেটেস্ট সংস্করণটা দেখলেন বাবুন ব্যানার্জিকে কেন্দ্র করে। আর বহিরাগত তো আছে প্রতিপক্ষ বিজেপি, নানাবিধ দুর্নীতির তদন্ত, আদালতের মনিটরিং এর তদন্ত। তাই অভ্যন্তরীণ এবং বহিরাগত দু প্রকার কারণে কালীঘাটের প্রভাবশালী পরিবারের পতন অবশ্যম্ভাবী। সেই পতনটা আনুষ্ঠানিকভাবে কবে হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু একটা জিনিস আমি বলছি না, সমস্ত সমীক্ষক সংস্থা এক বাক্যে বলছেন যে তৃণমূলের ফল খারাপ হবে, বিজেপির ফল ভালো হবে। এখন পর্যন্ত যা মানুষের মতামত, যত নির্বাচন এগোবে আরো ইস্যু আসবে। প্রধানমন্ত্রী ক্রিস ক্রস করবেন, অমিত শাহ ক্রিস ক্রস করবেন, হিন্দু ভোটের একটা কনসলিডেশন হবে বলে বলা হচ্ছে সিএ এবং রাম মন্দিরকে কেন্দ্র করে, এবং অবশ্যই দুর্নীতির প্রভাব পড়বেই পড়বে। কারণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংগঠিত আর্থিক অপরাধ এই জমানাতেই সংগঠিত হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। পুশ ফ্রম বিহাইন্ড, এটা নিয়ে আমি আর কিছু বলবো না, কিন্তু আমি একটা জিনিস আমি খুব অবাক হয়ে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে আসা হলো এসএসকে, উনি জেড প্লাস প্রোটেক্টি, তার বাড়ির সামনে সর্বদা অ্যাম্বুলেন্স মজুদ থাকবে, অন্তত ডাক্তার নার্সরা থাকবেন। উনি কেন একটা ব্যক্তিগত গাড়িতে যাবেন? অসুস্থ মানুষ, যেখানে স্টেট অফ দ্য আর্ট একটা অ্যাম্বুলেন্স থাকার কথা 24/7, সেখানে কিছু নেই। ডাক্তার নার্স ছিল কিনা জানি না, সম্ভবত ছিল না। মানে কোথায় গলদ দেখুন। আর পুশ ফ্রম বিহাইন্ড এটা নিয়ে বিতর্ক হচ্ছে, অনেকে অনেক রকম কথা বলছে। আমি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি, সুস্থতা কামনা করি, আর কিছু না। কারণ এইসব নিয়ে জলঘোলা আমি চাই না। কিন্তু যেটা একজন জেড প্লাস প্রোটেক্টেড কি থাকা উচিত সেটা কিন্তু ছিল না। অ্যাম্বুলেন্স ছিল না, ডাক্তাররা ছিলেন না, নার্সরা ছিলেন না। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিদ্র থাকা উচিত, এখানে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ চলে না। যদিও মুখ্যমন্ত্রী অনেক সময় অতীতে আমি দেখেছি তিনি আগে যেতেন, তার নিরাপত্তা রক্ষীতা পিছনে যেতেন। দীর্ঘদিন তিনি কোনো বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতেন না। প্রথমে স্যান্ট্রো, তারপরে i10, এখন অবশ্য তিনি বোধহয় বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন। তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের উচিত মুখ্যমন্ত্রীকে কনভিন্স করানো, নিরাপত্তার সমস্ত প্রোটোকল মেনে চলা। প্রোটোকল না মানার মধ্যে কোনো বাহাদুরি নেই। তাকে যারা ভোট দিয়েছেন তাদেরও তিনি মুখ্যমন্ত্রী, তাকে যারা ভোট দেননি তাদেরও তিনি মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী। রাজনীতির কথা তো আসবেই। ভোট এসে গেছে, ঘন্টা বেজে গেছে, প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন, ছোটবাবু ঘুরছেন বসিরহাট, পশ্চিম মেদিনীপুর। আবার কেসিআর কন্যার এইভাবে গ্রেপ্তারিও রাজ্যের অনেক প্রভাবশালী কে ভয় পাইয়ে দিয়েছে। তারা ভাবছেন কি জানি কি হয়। একে তো ফাগুন মাস, দারুণ এ সময়, লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এই কি জানি কি হয়, কি জানি কি হয়, এই ভাবনায় তারা কিন্তু আচ্ছন্ন।
হয়তো শুনছেন, হঠাৎ করে শুনবেন, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, হঠাৎ শুনি রাতের করা না। প্রভাবশালী বাড়ি আছো, কোনো ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মতমর্যাদার কোনো অফিসার হয়তো দরজায় কড়া নেড়ে বলছেন, আর এলাকা ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। কবিতা রাওয়ের গ্রেপ্তারি সেই সম্ভাবনাকে উস্কে দিয়েছে। বামপন্থীদের অবশ্য ভিন্ন ভার্সন আছে, তারা সবকিছুর মধ্যে সেটিং এর তত্ত্ব খোঁজেন। নিজেরা ক্রমে ক্ষয়িষ্ণু হয়ে গেছেন। আগে বিজেমূল বলে শূন্য হলেন 21-এ, আবার সেটিং তত্ত্বের আমদানি তারা করেছেন। তারা অন্তত এইটুকু তাদের জানা উচিত, এজেন্সির এখানে কাজ করতে কি বিপুল প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। সিবিআই কে প্রাথমিক কনসেন্টটুকুও দেয়নি তদন্ত করা, কিন্তু তারা সেটিং তত্ত্বে অনড়। আবার একই সঙ্গে বলছেন যে এজেন্সি কাছে অনেক তথ্য প্রমাণ আছে, তারা তো জোগাড় করেছেন, মিসিং লিঙ্ক গুলো জোগাড় করা বাকি আছে। আবার বললাম, পাপ বাপকে ছাড়ে না। আদালতের দরজায় গিয়ে বিভিন্ন রকম ব্যাক চ্যানেল করে কেউ যদি সাময়িক রিলিফ পেতে পারে, কিন্তু অপরাধ করে থাকলে আলটিমেট ডেস্টিনেশন কিন্তু হয় পয়লা 22 নয় তিহার। কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশদা, কালকে মানে কবিতা রাওকে যেভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাড়ি থেকে গ্রেফতার করলো মদ কেলেঙ্কারি, আবগারি কেলেঙ্কারি দিল্লির, তো সুপ্রিম কোর্ট বলেছিল কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না, তাও কিন্তু ইডি করলো গ্রেফতার। আর এ রাজ্যের প্রভাবশালীদের ক্ষেত্রে ইডির এই বিলম্বের কারণ, এই কারণটা তো আমি বহুদিন থেকেই বলছি। হ্যাঁ, এই কারণটা হচ্ছে এই রাজ্যের রাজ্য স্তরের বিজেপি তৃণমূল নেতারা কেউ তারা উপরের নেতারা পাত্তা দেয় না। মোদী, মমতা এবং অমিত শাহ এদের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে, দ্যাট টু অ্যাট দি ইনস্ট্যান্স অফ আরএসএস, যে মমতাকে এবং অভিষেককে ডিস্টার্ব করা যাবে না। এবং সেজন্যই তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, লেখে ধরছেন, তাকে ধরছেন। প্রচুর তথ্য থাকা সত্ত্বেও তারা অভিষেক বা মমতার দিকে হাত বাড়াচ্ছেন না। কোর্টের চাপে অভিষেকের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন, তাও প্রফেশনাল। এটা খুব স্পষ্ট আজকের দিনে যে গোটা রাজ্যের এত বড় দুর্নীতি হচ্ছে, সারদা থেকে শুরু করে নয়দা, কোনো তদন্তই চূড়ান্ত প্রাপ্তির দিকে যায়নি বিকজ অফ ইন্টারফারেন্স ফ্রম দি টপ মোস্ট পলিটিক্যাল অথরিটি। আমি বারবার একটা কথা বলে দেখবেন, মোটা ভাই, দিদি ভাই, মোদি ভাই, এই ইকুয়েশনটা বড় সাংঘাতিক। কিন্তু চন্দ্রশেখর রাও কিন্তু বিজেপিরই সফট আলি ছিল। চন্দ্রশেখর রাও বিজেপির সফট আলি ছিলেন। সেখানে কংগ্রেস প্রচুর ভোটে জিতেছে। এখন বিজেপিকে এই মুহূর্তে ওদের অল্টারনেটিভ রাখার দরকার নেই, ইমেজ বিল্ডিং করতে হবে, তাই কংগ্রেসকে গ্রেপ্তার করা হবে। ইজি ইকুয়েশন। কিন্তু এখানে বিভিন্ন সমীক্ষক সংস্থা যে রিপোর্ট করছে তারা নানা কিসিমের। কেউ বলছে 19 থেকে 29 হচ্ছে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা, আর শতাংশের বিচারে ভোট প্রাপ্তির হার 40-এর উপরে। তাহলে যেখানে সম্মুখ সমর, কার্যত ইলেকটোরাল ব্যাটেল, 400 পারের স্লোগান দিয়ে এখানে তো আসন পেতে হবে। তা এখানে যদি প্রভাবশালীদের স্পেয়ার করে রাখার যে তত্ত্ব আপনি বলছেন, যে সেটিং এর তত্ত্ব, তাহলে তো সেটা মানে বিজেপির সেই স্বপ্ন সফল হতে পারবে না। তাহলে সেটিং তত্ত্বটা আপনারা ছেড়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, বাস্তব নাকি অন্য? কিচ্ছু যায় আসে না। এখানে তৃণমূল জিতলেও বিজেপির দিকে যাবে, এটা বিজেপি খুব ভালো জানে। সুতরাং এই যে মক ওয়ার, এই মক ওয়ারটা রাখা হয়েছে সাধারণ ভোটারদের কনফিউজ করার জন্য, দেখানোর জন্য যে বিরোধী বলতে বিজেপি আর তৃণমূল, অন্য শক্তি নেই, এইটাই প্রজেকশন। এবং সেই প্রজেকশনটাই হচ্ছে ভোটারের রিফ্লেকশন। একটু বিশ্লেষণ করলে যদি অ্যানালিটিক্যালি ভাবেন, দেখবেন এটাই হচ্ছে কারণ, আর কিছু না। আমি প্রথম দিন বলেছিলাম যে ইন্ডিয়া থেকে যদি ফার্স্ট কেউ চলে যায় হচ্ছে মমতা। মমতা এখানে 20টা পাক 21টা পাক, সেটা বিজেপির প্রাপ্তি। অতএব বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে আমাদের এই লড়াইটা রাখতে হবে, কিন্তু মমতাকে বাঁচাতে হবে। মমতা যদি বা অভিষেক যদি গ্রেপ্তার হয়ে যায়, তাহলে তাদের বিরোধী পরিষদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য
কিন্তু একবার বিজেপি যদি 24-25টা আসন পায়, অনেকে বলছেন তাহলে 2026 পর্যন্ত এই সরকার তারা রাখতে দেবে না, ভেঙে দেবে। মানে যারা বলছেন তারা তো নিজেদের কথা বলছেন, তারা তো ওপরের নেতাদের কোনো কথাই জানেন না, ওপরের নেতাদের পাত্তাই যায় না। 2026 পর্যন্ত এই সরকার থাকবে, মমতার সরকার, যদি না আমরা বামপন্থীর আন্দোলন এবং এই দুর্নীতির ব্যাপারটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। বিজেপি কিছু করবে না, আপনি লিখে নিন। কিন্তু বিকাশদা, বামপন্থীদের তো ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তি, কেউ বামপন্থীদের জন্য আশার খবর শোনাচ্ছে না কোনো সমীক্ষা। শোনাবে না তো, শোনাবে না। ইলেকট্রাল বন্ড দিয়ে যাদের মাথা কেনা হয়েছে তারা কি করে বামপন্থীদের পক্ষে শোনাবে? আপনি ভাবছেন কি করে? বামপন্থীদের পক্ষে তারা শোনাবে না, এমনি কোনো সন্দেহের অবকাশ নেই। ইলেকট্রাল বন্ডের টাকাগুলো তো ঘুরছে, হ্যাঁ, আপনাদের মতো লোকেদের কাছে হয়তো পৌঁছচ্ছে না, কিন্তু যারা একটু প্রভাবশালী, যারা ভোটার টোটার করে, সবাই তো ইলেকট্রাল বন্ডের ঠিকানা। শুধু আপনার এই ধরনের সমীক্ষক সংস্থা নয়, যেমন CSDS লোকনীতি, যোগেন্দ্র যাদব যাদের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু বামপন্থীদের জন্য কোথাও কোনো সুখবর দিচ্ছেন না। দেবে না, বামপন্থীদের জন্য সুখবর দেবে না। বামপন্থীরা ওই ধরনের সুখবরের উপর ভিত্তি করে তো নির্বাচন লড়বে না। বামপন্থীদের নীতি আদর্শ লড়বে, তাতে শূন্য হোক কি বাড়লো কমলো, এটা আপাতত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে লড়াইয়ের দিকে যাচ্ছে, দেখবেন গোটা ভারতবর্ষব্যাপী এখন যেভাবে বিজেপি মুখ তার খসে পড়ছে, সেই জায়গায় ধাক্কাটা দেওয়ার ক্ষেত্রে তো বামপন্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জাস্টিস অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে কেন্দ্রীয় এজেন্সি রিপোর্ট দিয়েছে এই তদন্তের। সেখানে উনি বলেছেন, মাননীয় বিচারপতি, চোখ কপালে তোলার মতো দুর্নীতি, মৌচাকের গোলক ধাঁধা এবং প্রতিবেশী রাজ্যে ওই নিয়োগ দুর্নীতির জাল ছড়িয়ে আছে, এবং লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর, কর্মচারীরা প্রভূত সম্পত্তির মালিক কিভাবে হলেন। তিনি অবশ্য রিপোর্টে কি আছেন প্রকাশ্যে বলেননি, তদন্তের স্বার্থে 24 তারিখ ডেট দিয়েছে। তো আপনার কি মনে হয় যে ইডি যে সমস্ত তথ্য দিয়েছে সেগুলো বিস্ফোরক বললেও কম বলা হয়, প্রভাবশালীদের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা মাত্র? তদন্ত হলে সে ইডি করুক, সিবিআই করুক, যেই করুক, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতির গভীরতা ব্যাপক, আমরা বহুদিন থেকে চেঁচিয়ে আসছি, এতে সকলেই যুক্ত। আমি একটা কথা ব্যবহার করি, দুর্নীতির মক্ষীরানী হচ্ছেন মমতা, কিন্তু এটা সত্ত্বেও দেখবেন ইডি বা সিবিআই অন্ততপক্ষে 2024 নির্বাচনের আগে নড়ে চড়ে বসবে না, এই ব্যাপারে নিশ্চিত জানেন। এবং 2024 নির্বাচনের পর 2026 নির্বাচনের মুখে এই দুর্নীতি ফাঁসের জন্য বামপন্থীদের লড়াই খানিকটা মানুষকে শিক্ষা দেবে, মদত দেবে। সেই তখন আবার একটা অন্য স্ট্র্যাটেজি আসবে, কতটা এদের রাখবো, কতটা ফেলবো। কিন্তু মাননীয় বিচারক যেভাবে ডেডলাইন বেঁধে দিচ্ছেন, বলছেন যে করতেই হবে, তাহলে এটাই তো একমাত্র ভরসা। আদালত আছে বলেই তবু আপনারা এই মুখোশটা খুঁজে দেখতে পাচ্ছেন, তা নাহলে কিছু দেখতে পেতেন না। ঠিক। আপনি কি তমলুকে প্রচারে যাবেন নাকি? যেখানেই কাজের দায়িত্ব করে যাবো, কোনো অসুবিধা নেই। তাহলে আপনাকে তো অভিজিৎ বাবুর, অবশ্য অভিজিৎ বাবুকে ব্যক্তি অভিজিৎ বাবু নয়, না না, এটা রাজনৈতিক লড়াই, পার্টির প্রার্থী উনি, তার বিরুদ্ধে বলতেই হয় বা দলের বিরুদ্ধে বলতেই হয়। আমি কখনো ব্যক্তির বিরুদ্ধে বলি না। হ্যাঁ, সেটা আমরা জানি। কিন্তু কালকে ওই কবিতার গ্রেপ্তারিটা কি আপনার কাছে মানে এই আমাদের এখানকার শাসক কুলের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয়? আদৌ নয়। তারা জানে তো যে ওদের কিছু হবে না, ওরা তো নিশ্চিত আছে, ওদের কাছে আশ্বাসবাণী আছে। তাহলে কেসিআর কন্যাকে গ্রেপ্তারি মানে কেসিআর অপ্রাসঙ্গিক বিজেপির কাছে, তাই সেই রাজনৈতিক ভাষ্যেই। হ্যাঁ, যেহেতু এখন কেসিআর এর কোনো দম নেই, তেলেঙ্গানায় কংগ্রেস বিপুল ভোটে জিতেছে, এখন কেসিআর এর বিপুল ভোটে জেতার জন্য কংগ্রেসের দুর্নীতির স্লোগানটাই বড় ছিল, তাই পার্লামেন্ট নির্বাচনের আগে এই গ্রেপ্তারটা দেখিয়ে বিজেপি তার ইমেজ ডেভেলপ করতে চাইছে, চেষ্টা করছে তেলেঙ্গানায়, আর কিছু না। থ্যাংক ইউ বিকাশ দা।